নমস্কার, আপনারা দেখছেন নিউজ বিএম। শুরু করছি আজকের বিশেষ आप বিশেষ लेने आए সংবাদ। 75 વર્ષમાં પહેલી વાર આ કમ્યુનિટી બીજા મુસ્લિમ કમ્યુનિટીને કોઈએ સાંભળ્યું છે, કોઈએ એકનોલેજ કર્યા છે। સાહેબ मैं आपने एक वाक्यो कहूँ, भिंडी बाजार में हमारो एक प्रोजेक्ट चाले છે। हमारे प्रोजेक्ट में एक जगह है भिंडी बाजार के अंदर जो हमने 2015 में खरीदी। हम मालिक हैं, बहुत मेहनत से खरीदी। उस जगह को 2015 में लिया, 2019 में कोई नासिक का और अहमदाबाद का शख्स जाके बोलता ये जगह वक्फ है। वक्फ तो वहां पे तो लोग रहते हैं, टेनेंट्स है, दुकानें हैं। एक 700 स्क्वायर फीट जगह पे कोई नमाज पढ़ता होगा जो कम्युनिटी हॉल होता है। सब ये गवर्नमेंट ने एक्चुअली ये सारी चीजों पे वक्फ कर दिया है। वक्फ का मतलब अब रुक जाओ, ये नहीं चलेगा। बहुत ही महंगी जगह है और हमने बहुत मुश्किल से ली है। 2019 के अंदर कोई थर्ड पार्टी इसका कोई लेना देना नहीं है, वो जाके ये जगह को वक्फ कर देता है। तो सर कानून में बदलाव तो लाना होगा। जैसे हम देखते आ रहे हैं कि गरीब महिलाएं हो, कम्युनिटी विमेन हो, ये अगर पैसा आवक हो रही है और कानून में बदलाव आ रहा है, उसका फायदा कहीं ना कहीं पहुंचना चाहिए। तो ये सारे विजन जो गवर्नमेंट ने लिए हैं, दाऊदी बोहरा कम्युनिटी उसका बहुत सपोर्ट भी करती है और आपसे बहुत शुक्रगुजार हैं हम इस चीज़ के लिए कि आपने हमें एक्नॉलेज भी किया। हमने इसके अंदर एक्सक्लूजन मांगा है कि हमको इस वक्फ एक्ट के जुरिडिक्शन में नहीं रहना, एंड वी वांट टू बी गवर्न बाय अ ट्रस्ट एक्ट और अ सेपरेट एक्ट। जैसे मुझे साहब ने गाइड किया है कि आपने गाइड किया है, आगे का 100 साल देख के कोई भी काम करना चाहिए। हम उसी राह के ऊपर इसकी कोशिश कर रहे हैं और मैं वापिस से बहुत बहुत धन्यवाद करता हूं आपका कि आपने ये बिल और ऐसे बहुत से कठिन बिल जो आते रहते हैं, बहुत बहुत धन्यवाद। मैं एक और चीज़ शाह साहब के द्वारा ये कहता हूं कि सैयदना साहब की उम्र अल्लाह ताला तार रोज़े क़यामत दराज दराज करे। उनकी मोहब्बत करनार माननीय प्रधानमंत्री जी को अल्लाह ताला सेहत में रखे, हिफाजत में रखे, लंबी आयुष दे और हमारे देश की सेवा आप करते रहिए। বলেন যে বিজিবিএস এর কনফারেন্সের মতো নাকি আমরা যেগুলো অ্যানাউন্স করি কাজ হয় না। আগেও আপনাদের আমরা দেখিয়ে দিয়েছি মিটিং করে সামনাসামনি কত প্রজেক্ট অলরেডি আমরা মাত্র 15 দিনের মধ্যে যদি আমাদের চ্যানেলে আমরা ক্লিয়ার করেছি সিনার্জি কমিটি করে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি বাংলার সৌভাগ্য করবেন। ধন্যবাদ। যে বাংলা এখন শিল্পপতিদের এবং শিল্পের আনাগোনা বাংলায় ইন্ডাস্ট্রিয়াল একটা নতুন ডেস্টিনেশন তৈরি করে দিয়েছে। আগামী 21 তারিখে বেলা 2টোয় আমরা শালবনীতে জিন্দালদের পাওয়ার প্ল্যান্ট আমরা উদ্বোধন করতে যাচ্ছি। তার কারণ হচ্ছে আপনারা একটা জিনিস জানেন, যত দিন বাড়ছে মানুষের সংখ্যা বাড়ছে, অনেক মানুষ অন্য জায়গা থেকে এসেও এখানে বসবাস করছেন, তাদেরও পাওয়ার আমাদের যোগাতে হয়। ফলে কনজিউমার বেস যেটা আমরা বলি সেটা বেড়ে গেছে, অস্বাভাবিক হারে বেড়েছে। তারপরে ধরুন আগেকার দিনের লোকেরা এত এয়ার কন্ডিশন ইউজ করতো না, কিন্তু এখন এটা একটা মিনিমাম নিড হয়ে গেছে অনেকের জন্য। ফলে 2011-তে যে সংখ্যাটা ছিল মাত্র 1,07,00,000, এখন সেটা বেড়ে হয়েছে 2,30,00,000। অর্থাৎ প্রায় পাওয়ার ইউজ করার গ্রোথ বেড়েছে 11%। আবার অন্যদিকে পাওয়ারের জন্য ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য ডিম্যান্ডও বেড়েছে, কারণ আমরা 6টা ইকোনমিক করিডোর করছি, আমরা ডেডিকেটেড ফ্রেট করিডোরের সাথে কাজ করছি এবং এই ধরনের অনেক বেড়েছে। দেউচা পাঁচুমি কোল প্ল্যান্ট হয়ে গেলে 100 বছরের কোনো সমস্যা বাংলায় থাকবে না, এবং ওগুলো হয়ে গেলে বরঞ্চ বাংলায় পাওয়ারের দাম কমে যাবে যখন ওটা তৈরি হয়ে যাবে। কারণ এখন তো একতরফা চলছে। যখন আমরা দেখেছি কখনো কখনো আমরা স্টেটের দাম বাড়াই না, কিন্তু যারা সিএসসি চালায় তারা দাম বাড়ায় অনেক সময় দাম বেড়ে গেলে, ফলে সেটা আমাদের হাতে নেই। সেই জন্য আপনাকে পাওয়ার আগামী দিন গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং বাড়াতে হবে। যত পাওয়ার প্ল্যান্ট হবে তত পাওয়ারের দামটা ব্যালেন্স হবে এবং মানুষের ব্যবহারের জন্য এটা সুবিধে হবে। এই সব চিন্তা করেই পাওয়ার প্ল্যান্টের উপরেও আমরা গুরুত্ব দিচ্ছি। শালবনীতে
মনে রাখবেন, ভবিষ্যতের ডিম্যান্ড যাতে তাল রাখতে পারি আমরা, তার জন্য ইতিমধ্যে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট করা হচ্ছে, কিন্তু পাওয়ার প্রজেক্টের সালবনিতেই হচ্ছে 800 মেগাওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ 1600 মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল কোল বেস থার্মেল পাওয়ার প্ল্যান্ট, যেখানে জিন্দালরা খরচ করছেন 16,000 কোটি টাকার ওপরে। তাছাড়াও তারা অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্কও করবেন। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং কম্পিটিটিভ বিডিংয়ের মাধ্যমে জিন্দালরাই এই প্রজেক্ট করেছেন। আমরা ওদের লেটার অফ অ্যাওয়ার্ডও দিয়ে দিয়েছি এবং এই ওয়ার্ডে এর ফলে এটা তৈরি হয়ে গেলে অনেক মানুষের কর্মসংস্থানও হবে। পূর্ব ভারতে, ইস্টার্ন ইন্ডিয়াতে এরকম প্রজেক্ট আর নেই। তাই আগামী 21শে এপ্রিল আমি এবং আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পল আমরা গিয়ে আমাদের জিন্দাল সাহেব থাকছেন এবং সম্ভবত ছেলেও থাকবে, সবাই মিলে আমরা এটা শিলান্যাস করব। এটা একটা বড় সুখবর এবং দুটো ইউনিটেই আমরা যে শিলান্যাস করব কাজ শুরু হয়ে যাবে পাওয়ার প্ল্যান্টগুলো তৈরি করার। 2 হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, তাছাড়াও WPTCL, PDCL এরাও অনেক কাজ করছে পাওয়ারে। কারণ আপনারা জানেন সাগরদিঘিতে অলরেডি ফিট পাওয়ার প্ল্যান্টের কাজ হচ্ছে এবং ফিট পাওয়ার প্ল্যান্টে প্রায় 660 মেগাওয়াট তৈরি করছে। এটা সম্পূর্ণ হওয়ার পথে মুর্শিদাবাদ জেলায় সাগরদিঘিতে। 2 হচ্ছে DPL দুর্গাপুরে 660 মেগাওয়াট, এটা বিডিং করা হচ্ছে, এটাও প্রসেসে। 3 হচ্ছে বক্রেশ্বর পাওয়ার প্ল্যান্ট বীরভূমে, এটাও 660 মেগাওয়াটের, এটাও বিডিং প্রসেসে আছে। এছাড়াও সান্তালদিতে আরও দুটো হবে, যেটা 800-1600 মেগাওয়াট। অর্থাৎ সারা বাংলা জুড়ে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হচ্ছে, যেটা আগামী দিন কর্মসংস্থানও বাড়াবে, ইকোনমিকে উন্নত করবে, পাওয়ার সাপ্লাই করতে 24x7, যেটা পাওয়ার সাপ্লাই আমরা করে থাকি। আগে আমরা জানতাম, বারবার শুনতাম লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার। হয়তো মানুষ লোডশেডিংয়ের কথাটা এখনকার জেনারেশন ভুলেই গেছে, তাদের হয়তো মনে নেই যে দিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় কারেন্ট থাকতো না, এখন সেটা কিন্তু সাপ্লাই করা হয়। কাজে এতে আমাদেরও অনেক টাকা খরচ হয়, আমাদেরও অনেক সাবসিডি দিতে হয়, যেহেতু এটা জনস্বার্থে খরচ হয়। এবং সেই জন্যই আমরা জনস্বার্থে, আগামী ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, তারা যাতে নিজে পায়ে দাঁড়াতে পারে, কেউ যেন ইন্ডাস্ট্রি করতে সমস্যায় না পড়ে, কেউ যেন শিল্প গড়তে বলুন, দোকান গড়তে বলুন, বাড়িঘরে থাকতে বলুন, নিজস্ব কাজে লাগাতে বলুন, তারা যাতে সমস্যায় না পড়ে, তার জন্য এই প্রজেক্টগুলো আমরা নিয়েছি। এবং তাছাড়াও 22 তারিখ, 21 তারিখে আমি মিদনাপুরে থাকবো। এছাড়াও 22 তারিখে বেলা 12:30টায় গড়বেতায় একটি সোলার পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করছি। এটার 22শে এপ্রিল হবে। মিদনাপুর গোয়ালতোড়া এটা হচ্ছে, এটা ঝাড়গ্রাম এবং মিদনাপুর পশ্চিমের মাঝামাঝি, প্রায় লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম, কিন্তু জেলা হিসেবে মিদনাপুর পশ্চিম। এটারও ক্যাপাসিটি হচ্ছে, এটা সোলার পাওয়ার গ্রিন প্রজেক্ট। জার্মানরা এর জন্য, একটা জার্মান কোম্পানি 80% টাকা খরচ করছে, 20% আমরা খরচ করছি। এটা গ্রিন প্রজেক্ট। এখন এদের ক্যাপাসিটি হচ্ছে 112.5 মেগাওয়াট, 757 কোটি টাকা এর জন্য খরচ করছেন। এবং এছাড়াও সেখানে অনেক কর্মসংস্থান অলরেডি মানুষ করছেন, আরও করবেন। এছাড়াও আরও 100 মেগাওয়াট তাদের হাতে আছে, সেটাকে এক্সপানশন করতে চেয়েছেন, সেটাও আমরা রাজি হয়েছি। সুতরাং এটা আর একটা দিক হলো, অর্থাৎ এতে ঝাড়গ্রাম, মিদনাপুর পশ্চিম সহ সারা বাংলার মানুষই এই ক্লিন অ্যান্ড গ্রিন এনার্জিকে প্রমোট করবার জন্য আমাদের যে কমিটমেন্ট, সেটার জন্য এই সোলার পাওয়ার প্ল্যান্টও একটা বড় পদক্ষেপ।
এর জন্য যা যা প্রয়োজনীয় সানলাইট, উইন্ড, বাতাস, টাইডাল, ওয়েভ সব কিছুই আছে। কাজে রিনিউয়েবল এনার্জি যেটা আমরা বলি সেটাকেও প্রমোট করা হচ্ছে। সুতরাং তাদেরও আমি ধন্যবাদ জানাই যারা এই কাজগুলো করছেন। 21-22-এ তাছাড়াও 22 তারিখে মেদিনীপুর থেকে টাউন থেকে আমি 25টা ফায়ার ব্রিগেডের নতুন করে উদ্বোধন করব। এই নতুন করে উদ্বোধন কথা ফায়ার ব্রিগেডের মধ্যে যে ফায়ার গাড়িগুলো থাকবে বড় গাড়ি, তার মধ্যে 15টা আমরা দীঘায় পাঠিয়ে দেবো। কারণ জগন্নাথ ধামের প্রোগ্রাম আছে, আমাকে ওখানে কিছু গাড়ি রেডি রাখতে হবে। 10টা কলকাতায় থাকবে, 15টা দীঘায় চলে যাবে। তাছাড়াও কাটোয়ায় একটা ফায়ার স্টেশনও ওই দিন উদ্বোধন হবে। তাছাড়াও জেলায় আরও অনেক প্রোগ্রাম আছে। কারণ আপনারা দেখেছেন ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এটা করতে 2-3 বছর লাগবে, কিন্তু সেটারও উদ্বোধন করা হয়নি। দেউচা পাঁচুমিরও উদ্বোধন হয়নি। এগুলো সময় সময় জেলায় গিয়ে, কারণ এটা ঘাটালটা দেবের কনস্টিটুয়েন্সি, ঘাটাল কনস্টিটুয়েন্সির মধ্যে গিয়ে এটা করব। মিদনাপুর কনস্টিটুয়েন্সির, মিদনাপুর পার্লামেন্ট এবং মেদিনীপুর জেলার যেটা, ঘাটাল ও মিদনাপুর জেলার, আমি দেব জুন ওদেরও সবাইকে থাকতে অনুরোধ করেছি। এবং যখন ঘাটাল মাস্টার প্ল্যানটাও করব তখনও ঘাটাল মাস্টার প্ল্যানে অনেকগুলো এরিয়া আছে, জেনে রাখবেন। ঘাটালও যেমন আছে, নামটা ঘাটাল মাস্টার প্ল্যান, কিন্তু ওর মধ্যে দাসপুর, কৈশপুর থেকে শুরু করে আপনার পাঁশকুড়া অনেকগুলো অঞ্চলই পড়ে। সুতরাং সেগুলো সব দেখে রাখতে হবে। সুতরাং সেগুলো দেখে জায়গা নির্ধারণ করে পরে করে দেবো উদ্বোধন। কাজটা চলুক, আমাদের জন্য কাজ আমরা আটকে রাখবো না, কাজটা চলুক, কাজে গতি আসুক। দেউচা পাঁচমি যেমন কাজ চলছে আপনারা জানেন। আমি ধন্যবাদ জানাই স্থানীয় অধিবাসীদের, আমার প্রত্যেকটা আদিবাসী সংগঠনকে, মাইনরিটি সংগঠনকে, স্থানীয় মানুষকে, প্রশাসনকে, যারা প্রায় দীর্ঘ 2 বছর ধরে অনেকের মানে অনেক জমিহারারা জমি দিয়েছেন, তাদের আমরা যে প্যাকেজ তৈরি করেছিলাম এবং তাদের যে চাকরি বাকরি তৈরি করেছিলাম, যারা অলরেডি দিয়েছেন তারা অলরেডি পেয়ে গেছেন, এবং যারা অলরেডি দেবেন, আবার যাদের প্রয়োজন, আমাদের নিজস্ব অনেকটা জমি আছে, সেখানেও কাজ হচ্ছে। এবং আগামী দিন যে গ্রামগুলো আমরা, যদি জমি দেয় মানুষ, আমরা জোর করব না, তাহলে আমরা নেব, তাদের আমরা টাকাও দেবো, ক্ষতিপূরণও দেবো, বাড়ি তৈরির টাকাও দেবো, এবং আমরা চাকরিও দেবো। এবং তাছাড়াও ওই এলাকা ঘিরে হাসপাতাল, স্কুল, কলেজ, বাজার সব কিছুই তৈরি হবে। সুতরাং নতুন একটা গেটওয়ে তৈরি হয়ে যাবে। আর এটাও হচ্ছে বিশ্বের 2nd লার্জেস্ট কোল প্ল্যান্ট। সুতরাং বিশ্ব এসেছে বাংলার ঘরে, এটা তো নিশ্চয়ই গর্ব করার কথা। সুতরাং টাইম টু টাইম আপনাদের বলে দেবো কোথায় আমরা কি করছি। ঠিক আছে? এর ওপরে আর কোনো কোয়েশ্চেন তো নেই? শুনুন, আমি একটা রিকোয়েস্ট করব, আমাকে কমিউনাল টেনশন ছাড়া, কমিউনাল রাইট ছাড়া, এনি কোয়েশ্চেন ইউ ক্যান ডু ইট, আই ক্যান রিপ্লাই। আমি রিপ্লাই দেওয়ার জন্য তৈরি। কিন্তু কমিউনাল আমি নিশ্চয়ই চাই না আপনারা কেউ কোনো প্রভোকেশনে যান, বা কেউ কোনো প্রভোকেশন করুক, আমি নিজেও করব না। আজকে সুপ্রিম কোর্টে কিছুক্ষণ আগে একটা রায় দিয়েছে, যেখানে রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদের যে আবেদন ছিল, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যে 31শে মে পর্যন্ত যারা যোগ্য, এখনো পর্যন্ত যারা যোগ্য বলে নির্ধারিত হয়েছে, তারা কাজ করতে পারবে, এটাকে আপনি কিভাবে দেখছেন? ওটা ডিসেম্বর পর্যন্ত প্রসেস দিয়েছে। সোফার আইনো, সোফার আমি, আমার উকিল যেটা, আমাকে লয়ার যেটা ব্রিফ করেছে, আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেন। কাজে একটা আপাতত স্বস্তি যে তাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না, সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। কাজে আমি কথা দিয়েছিলাম, আমি শুধু নই, আমাদের সবাই, আমাদের পরিবার, পশ্চিমবঙ্গ সরকার পরিবার, মানুষের পরিবার, যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয়। সেটা আজকে আমরা আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি। এবং তারপরেও দেখবেন, আমি, অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই। এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি, যদি আপনারা সবাই সাথে থাকেন
আর আমরা যেটা করব, আশা করি ভুল করব না, কারণ মানুষের কাজে আমি ভুল করি না, আমার নিজের কাজে ভুল করতে পারি। কারণ কথা বলতে বলতে কখনো হয়তো উচ্চারণে কোনো একটা ভুল হয়ে যেতেই পারে, কারণ আমি ভালো হিন্দি ভাষা জানি না, আমি তো স্বীকার করছি। আমি ভালো ইংরেজি জানি না, আমি তো নট ফ্রম এলিট ক্লাস। ইভেন এলিট ক্লাসকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি যেমন ভালো সংস্কৃত জানি না, কিন্তু সংস্কৃত আমরা পড়েছি ক্লাস 8 পর্যন্ত, হিন্দি আমরা পড়েছি ক্লাস 8 পর্যন্ত, ইংরেজি আমাদের সময় ছিল প্রথম শ্রেণী থেকে। একটা জেনারেশন 4-5টা জেনারেশন গ্যাপ হয়ে গেছে, 3টে জেনারেশন তো বটেই, যখন পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরেজি তুলে দেওয়া হলো, তারা একটা সাফার করছে, এবং তাদের মধ্যেও যারা অফিসার তৈরি হয়েছে তাদের আমরা ইংলিশে ট্রেনিং দেওয়াচ্ছি, যাতে গভর্নমেন্টের কাজকর্ম দেখতে কোনো অসুবিধে না হয়। কাজেই আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং টিচাররাও মাইনে পাবেন যথাসময়ে। কাজেই এটা তো একটা স্বস্তির, বড় স্বস্তির খবর, এবং একটা স্বস্তি যখন হয় তখন ভবিষ্যতের স্বস্তিও তার উপরে নির্ভর করে। সুতরাং আমি টিচারদের অনুরোধ করব, ভালো করে মন দিয়ে ক্লাস করুন, মন দিয়ে কাজ করুন, চিন্তা করবেন না, আমরা আপনাদের সহসাথী, সমব্যথী এবং সহসাথী। আপনাদের বেদনা হলে আমাদেরও বেদনা লাগে। দিদি, এখানে একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে টিচাররা সেখানে রিলিফ পেলেও গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যারা কর্মচারী তারা শুনুন, আপনি আইনের, ইউ ডোন্ট আস্ক মি এনি কোয়েশ্চেন হুইচ ইজ রিলেটেড টু ল। হোয়াট এভার উইল ডু অ্যাজ পার ল। এবং এসব ব্যাপারে আপনারা চিন্তা না করে চিন্তাটা আমাকে ছেড়ে দিন, ঠিক আছে? আমাকে লটা ভালো করে দেখতে হবে। লেট আওয়ার লয়ার টু কাম ব্যাক। ওরা এখন দিল্লিতে আছে, ওরা আসলে ওদের সাথে বসবো, কথা বলবো। আমি ব্রাত্যকেও বলেছি ওদের সাথে ডেকে কথা বলতে। যখন কোনো প্রবলেম হয়, প্রবলেম সমাধান করবার জন্য সময় নিতে হয়, তাড়াহুড়ো করে কারো কথায় প্ররোচনায় পা দেওয়ার প্রয়োজন নেই। আইনের প্রতি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, সরকারের প্রতি বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। নিশ্চয়ই কোনো না কোনো পথ খুঁজে আমরা বের করব আইনের সাহায্যে। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। আর दीदी, recent violence में जो families affected है, you don't ask me this question. I think so. I have told you. You can ask the question whatever BJP will tell you. But please remember, we have already announced yesterday our policy. The victims we are giving 10 lakhs to each family, and the victims जिसको घर तोड़ा है, जो भी इसमें शामिल है, मैं इन्वेस्टिगेशन का पहले इसको बारे में कुछ टिप्पणी नहीं करेंगे। जो बीजेपी करते हैं उसको सेंट्रल मिनिस्टर करते हैं। इन्वेस्टिगेशन के लिए हम लोगों ने सीट तैयार किया है, लेट देम फाइंड आउट। लेकिन उसको सबको घर हम बांग्ला का बाड़ी बना देंगे। और जिसको दुकान के कोई शॉप में कोई प्रॉब्लम हुआ तो उसमें भी हम उसको मदद करेंगे। इज इट क्लियर? आई थिंक इट इज क्रिस्टल क्लियर। एंड यू हैव हर्ड द कोर्ट verdict also. Today there was a case hearing, and next hearing is 5th. Until that the court stayed all this. Not stayed, court said until the next hearing. এখন যেভাবে চলছিল নতুন কিছু করা যাবে না, বা এরকম ধরনের কিছু একটা দিয়েছে, ইফ আই এম নট রং। আমাকে ডিটেলসটা দেখতে হবে, আমি একটা মেসেজের ভিত্তিতে বলছি, কিন্তু আপনারা খবর রাখুন, সুপ্রিম কোর্ট আজকে কিছু একটা রায় দিয়েছে। ইউনিয়ন মিনিস্টার তিনি আজকে রাজ্যপালের সাথে দেখা করেছেন। আগামীকাল রাজ্যপাল সম্ভবত যাচ্ছেন মুর্শিদাবাদে। আমি রিকোয়েস্ট করব এই মুহূর্তে সিচুয়েশন কেউ যেন আমরা গিয়ে লোকাল ছাড়া আর সিচুয়েশনকে আমরা যেন কেউ কি বলবো, যে শান্তির বাতাবরণ ফিরে এসেছে, যে এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে। তা নাহলে আমি নিজেও যেতে পারতাম, তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে। এখনই আমি যাওয়া মানে তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না? আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর।
আমাদের স্টেট উইমেন কমিশনও যেতে চেয়েছিল, তাদেরও আমরা বলেছি প্লিজ জাস্ট ওয়েট ফিউ ডেজ মোর, কিছুদিন অপেক্ষা করুন, আগে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হোক। কারণ কেউ কেউ তো বাইরে থেকে এসে অত্যাচারটা করেছে, তার মধ্যে পোশাকধারীও আছে, আমাদের নয়, তারা ভয়ও দেখাচ্ছে। আর ত্রিপুরায় হয়েছে বলুন, ত্রিপুরায় যেতে, মণিপুরে হোম মিনিস্টারকে যেতে বলুন, ত্রিপুরায় যেতে বলুন, আসামে যেতে বলুন। ত্রিপুরা তো আমাদের হাতে নেই, আসাম তো আমাদের হাতে নেই, মণিপুর তো আমাদের হাতে নেই, আর বর্ডারও আমাদের হাতে নেই। প্লিজ রিমেম্বার, আগে বর্ডারের 5 কিলোমিটার পর্যন্ত বিএসএফের আন্ডারে ছিল, প্রেজেন্ট হোম মিনিস্টার আইন করে 50 কিলোমিটার করে দিয়েছে। অর্থাৎ আমাদের মানুষ থাকলেও আমরা তাদের সাথে গিয়ে দেখা করতে পারি না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে না। রাজ্য প্রশাসনের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে 50 কিলোমিটার। কেন এটা হবে? এটা তো আমারও যুক্তি। প্রথম দিন থেকে আমরা অপোজ করেছি এবং করে যাব। আপনারা আমাকে বলুন, এসব কোয়েশ্চেন জিজ্ঞেস করবার আগে কখনো ভেবে দেখেছেন? আর্লিয়ার দেয়ার ওয়াজ এ সিস্টেম, বাইরে থেকে যে কেউ আসলে দেয়ার ওয়াজ এ সিস্টেম, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের লোক থাকতো, অ্যান্ড তারা একটা ডেটা রাখতো, কারা আসছে, কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কোন কাজে আসছে। এই হোম মিনিস্টার আসার পর দে উইথড্র দ্যাট, আমাদের অফিসারদের অ্যালাউ করে না টু কিপ দ্য ডেটা উইথ দেম to find out the details about the outsiders. Outsiders, I am not blaming all, but few sections who have some critical area, there our police should have taken the special care. But now we cannot do it because Home Ministry already withdrawn the state government data sharing process since 3-4 years. And number 2, ইভেন রেলওয়ে অলসো রেগুলার যাতায়াত করছেন, বর্ডার দিয়ে কে যাতায়াত করছেন তার জন্য তো আরপিএফ আছে, জিআরপিএফ আছে, ওদের নিজস্ব প্রোটেকশন ফোর্স আছে। 3 হচ্ছে বিএসএফ বর্ডার দেখে, সিআইএসএফ কোল দেখে। তো এর মধ্যে আমাদের জড়াচ্ছেন কেন? গরু দেখে বিএসএফ, কয়লা দেখে সিআইএসএফ। শুধু মিথ্যে কথা বলে আমাদের নামে, গার্বেজ অফ লাইজ। আমি বলবো সবাই শান্তিতে থাকুন। দাঙ্গা হিন্দুও করে না, দাঙ্গা মুসলমানও করে না, দাঙ্গা শিখও করে না, দাঙ্গা খ্রিস্টানও করে না, দাঙ্গা বৌদ্ধও করে না, দাঙ্গা পার্সিরাও করে না, দাঙ্গা জৈনরাও করে না। দাঙ্গা তৈরি করা হয় কিছু ক্রিমিনালসদের দিয়ে, এটা মাথায় রাখবেন। আজকালকার দিনে টাকা দিয়ে অনেক কিছু হয়, আবার হয়ও না। এই সমাজে যেমন ভালো মানুষ আছে, আবার ভালো সেজে ভান করারও তো নেতাদের অভাব নেই। এই সময়ে সব মাছ ধরতে বেরিয়ে পড়ে, যখন বর্ষা আসে পুকুর ডুবুডুবু হয়ে যায়, জলটা যখন পেরিয়ে আসে পুকুরের ওপর ভরে যায়, তখন মাছ ধরি যেমন আমরা, সেই রকম এই সময় কোনো কোনো পলিটিক্যাল নেতা বা নেত্রী মাছ ধরতেও বেরিয়ে আসে। সুতরাং আমি বলবো সবাইকে শান্ত থাকতে, হিন্দুরাও শান্তিতে থাকুন, মুসলিমরাও শান্তিতে থাকুন, খ্রিস্টানরাও শান্তিতে থাকুন, শিখরাও শান্তিতে থাকুন, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি। আমি চাই আমার দেশ ভালো থাকুক, রাজ্য ভালো থাকুক, সব রাজ্য ভালো থাকুক, পৃথিবী শান্তিতে থাকুক, বাংলা শান্তিতে থাকুক, এইটুকুই বলবো। শান্তির জন্য এক্ষুনি মিছিল মিটিং করার প্রয়োজন নেই। আইনের পথে যখন গেছে কেসটা, আইনে বিশ্বাস রাখুন, আইনে বিচার হবে বলে আমার ধারণা। আন্দোলন তো করার পথ আছে, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন করার আগে দেখুন বিচার কি বলছে। যখন কেস একটা সাবজুডিস হয়ে যায় তখন ভরসা রাখুন কোর্টের ওপরে।
আর এটা রাজনীতি করার জায়গা নয় যে ভোটার পোলারাইজেশন করব। এসব খেলা অনেক হয়েছে, ইলেকশন আসলে 1 বছর আগে থেকে এসব খেলা সব জায়গায় হয়। অনেকে ধরতে পারেনি, খেলাটা ধরতে পারে না এজেন্সির তৎপরতায়, কারণ টোটালটাই এজেন্সিকে দিয়ে করানো হয়। আর যিনি করেন তার নাম তো আমি আপনাদের কালকে বলে দিয়েছি। এর জন্য যে কোনো রকম মানে আমার বিরুদ্ধে যা ইচ্ছেও করতে পারে। আই ডোন্ট কেয়ার, আই অনলি ডেয়ার, আই কেয়ার অনলি পিপল। মানুষকে আমি কেয়ার করি, আর কাউকে করি না। মামাটি মানুষ, যারা সাধারণ মানুষ। আই এম এ কমনার, দে আর অলসো কমনার। সুতরাং আমি মনে করি যে আপনারাও দয়া করে, কিছু কিছু টিভি চ্যানেলও আছেন আপনাদের মধ্যে একাংশ, যারা বিজেপি ফিট করে দিচ্ছে আর আপনি এখানে ফিট করছেন, সোশ্যাল নেটওয়ার্কে দিচ্ছেন। সোশ্যাল নেটওয়ার্কে সব খবর কি সত্যি? সব তথ্য কি সত্যি? আবার সব খবর মিথ্যেও নয়। কিন্তু আপনারা তো অনেক সময় বাড়াবাড়ি করে বাড়বাড়ন্ত এমন করেন। এখন তো এআই বেরিয়ে গেছে, ছদ্মবেশেও করেন, সামনাসামনিও করেন। বিজেপির টাকায় অনেকগুলো এজেন্সি আছে। সোশ্যাল মিডিয়া তো ওরা 99% দখল করে রেখে দিয়েছে। অত টাকা কে কোথায় পাবে? একটা সাধারণ মানুষের এত ক্ষমতা আছে? এ তো এজেন্সিকে দিয়ে করানো হয়। আইটি সেল আমাদেরও আছে, খুব দুর্বল, অত ক্ষমতা নেই। বিজেপির আইটি সেল সারা ভারতবর্ষ শুধু বাংলা নিয়ে পড়ে আছে। কাজে মনে রাখবেন 99% ফেক, ফেক অ্যান্ড ভেক। ফেকটাকে বাংলায় বলে ভেক, মানে ফলস, মানে ভুল, মানে জুমলা, অসত্য, গার্বেজ অফ লাইস। ইজ ইট ওকে? আমার মনে হয় আমার যে বলা কিন্তু পৌরসভা যে গাড়ুয়া দিয়েছে, পৌরসভা দুর্নীতি পৌরসভা, আজকে তারা ভীত ভাগ্য। আজকে শ্রমিক সংগঠনের
ভাবে পৌরসভার অভ্যন্তরে একটা ডেপুটেশন দিতে এসেছি, ডেপুটেশন দিতে। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, আমাদের পক্ষে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা লক্ষ্য রাখবেন, আপনারা লক্ষ্য রাখবেন, কোনো হুঁশিয়ারি দিচ্ছি, লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে, কারণ আমরা আপনাদের প্রশাসনে থাকবে, আপনারা লক্ষ্য রাখবেন। যদি আমরা এসছি গন্ডগোল করার জন্যই তো এটা করেছে, গন্ডগোল করার জন্যই তো ওরা এসছে। ওই কারণে ওই যে পালাচ্ছে, সব পালাচ্ছে, ওই তো আমরা যে আবাস যোজনা করেছে, কোটি কোটি টাকার জন্য এই আবাস যোজনায় কতগুলো আবাস যোজনার ঘর তৈরি হয়েছে, কোনো তালিকা তাদের কাছে নাই, গোটা শহরে কোনো ওয়ার্ডে শ্বেতপত্র প্রকাশ করেনি তারা। আজকে বয়স্ক ভাতা গত 3-4 বছর পৌরসভায় হয় না, কি কারণে হয় না? ভেতরে ভেতরে নিজেদের লোককে সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা বয়স্ক ভাতা হচ্ছে না। আমরা তার জানান দিতে দিয়ে এই কর প্রত্যাহার করতে হবে। এই কর গোটা শহরব্যাপী ব্যবসায়ী করেছেন, গোটা শহর জুড়ে, গোটা শহর জুড়ে দেখুন, একটার পর একটা কোন রকম টেন্ডার হয় না। এখানে বিজেপি কাউন্সিলররা রয়েছে, বিরোধী দলে রয়েছে, কোন রকম প্রতিবাদ নেই, কোন রকম প্রতিবাদ নেই। যেভাবে এই পৌরসভা চলছে, মিলিজুলি একটা সরকার, প্রত্যেকের পকেটে ভাগের টাকা ঢুকে যাচ্ছে, সরকার চলছে, পৌরসভা চলছে, কোন রকম কাজ হয় না, সাধারণ মানুষের কোনো কাজ হয় না। যে কোনো কাজ এখানে নিয়ে আসবেন, পয়সা ছাড়া কোনো কাজ হবে না এখানে। এইরকম একটা পরিবেশ সিআইডি সহ সম্পাদক। ঠান্ডা করতে হয়, আমরাও থাকি, কি করে লড়তে হয়। রিপোর্ট কেন হচ্ছে না? বিধানসভায় জেতা হিম্মত হয় না কেন? লোকসভায় জেতা, বিধানসভা লোকসভায় জিততে পারেন না বিজেপি জেতে। তারপরে হচ্ছে আমরা তো হারিয়ে দেখিয়েছি। পৌরসভার ভেতরে বিজেপি কদিন আগে ডেপুটেশন দিল, সেই ডেপুটেশনে ভেতরে আপনি বিজেপিকে ডাকলেন। এখন মোবাইলের 2টো সিম পাওয়া যায়, একটা সিমের মোবাইল পাওয়া যায় না। আর একটা তৃণমূল, যারা তৃণমূল করছে, এখানে অমর মিত্র বলতে পারবে মরার আগে সিপিএম করব, আপনি বলতে পারবেন আপনি তৃণমূলে থাকবেন। আমি না, আমাদের দাবি আছে ও রান্নাঘরে ট্যাক্স নেওয়ার যে বিষয় আছে, সেই ট্যাক্স একজনও কেউ কর্মী আমরা দেব না, যা হয় হবে। আমাদের সিআইটির দাবি, এই যে জঞ্জাল কর বসিয়েছে, প্রত্যেকটা ব্যবসায়ী হচ্ছে প্রতিবাদ করছে। 16 নম্বর ওয়ার্ডে কিভাবে গোটা ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াইয়ে হারিয়েছি। কি দাবি আমাদের? এই টোটো চালকদের হয়রানি করা হয়। 65 নাম্বার যারা টোটো চালাচ্ছে, আরে আপনার কাউন্সিলররা দোকান খুলে সব লাইসেন্স দিচ্ছে, টাকা নিচ্ছে। একটা কাউন্সিলর ভোটে দাঁড়িয়ে এপিডেমি বলছে, আর ভোটে জেতার পরে তার কয়েক গুণ সম্পত্তি বেড়ে যাচ্ছে। পরে এগুলোর জবাব দিবে কে? আপনি জনগণের স্বার্থে জনগণকে নিয়ে কথা বলুন। শহরের উন্নয়ন করা তো দূরের কথা, গোটা শহরটাকে জঞ্জাল বানিয়েছে, গোটা শহরটাকে তোলাবাজ বানিয়েছে। আপনি তোলাবাজের চেয়ারম্যান, আপনি যদি তা না হন, আপনি মনে করছেন
ডিসেম্বরে একটা ওই অনুষ্ঠান করে দিবেন আর পালক মুছলকে আনবেন আর শহরের মানুষ ভুলে যাবে, ভুলবে না। ওই জন্য করে মিশন সত্যি মোদি হাত দেয় কিভাবে, ওর হাত কেটে নেবো, ওর রাজমণি দুনিয়ায় পুড়িয়ে যেই লেখাবো, এরা